জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত, বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতার আশ্বাস। মসজিদ বিস্ফোরণে আহতদের আইসিইউতে স্থানান্তর, তিতাসের গ্যাস লাইনে লিকেজ। করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, চীনের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ এ মাসে। মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টধারী ৭০০ বিদেশি নাগরিকের তালিকা করছে সরকার, গোয়েন্দা তথ্য সমন্বয় কমিটি। এবং ক্যাসিনো বিরোধী অভিযানের বছর পেরোল, চার্জশিট হয়নি কয়েকটি মামলার, তদন্ত শেষ পর্যায়ে বলছে র্যাব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদের সাথে আছে আমি তাজনু বাজাবি। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। সংবাদে আরও থাকছে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ। লক্ষ্য পূরণে প্রয়োজন প্রকল্প ভিত্তিক পরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চলতে শিখেছে মানুষ, তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। বাংলাদেশের গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনকালে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দুর্যোগে ও সংকটে দেশের মানুষকে সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আঞ্চলিক কার্যালয় স্থাপন হলো বাংলাদেশে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দক্ষিণ এশিয়ার জন্য এই কার্যালয়টি কাজ করবে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন জিসিএ বোর্ড চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। এ সময় তিনি বৃহত্তর সহযোগিতার সম্পর্ক সৃষ্টির তাগিদ দেন। There is no time to waste, because while the rest of the world debates climate change, for South Asia, adapting to a warmer, more violent, less predictable climate is a matter of absolute survival. প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বদ্বীপের সংকট ও সম্ভাবনা তুলে ধরেন। প্রকৃতির ক্রমশ বদলানো চরিত্র সামলাতে নেওয়া বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী। People here have time and again showed their resilience against natural or man-made disasters. Yet there remain a lot of things to be changed. Because of our geographical situation in Bangladesh and because it's a delta, we have to live with nature and natural disaster, but we have to adapt how to save our people's life and their habitation. প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মহামারী করোনায় মানুষের কল্যাণে নেয়া সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন সরকার প্রধান। The COVID-19 pandemic fallout calls for greater cooperation and collaboration among the nations. We should not leave each other, rather force unity to fight the current crisis or any such one in the future. সুন্দর ভবিষ্যতের জন্যই দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তঃরাষ্ট্রীয় সহায়তা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। This regional office will share best adaptation practices of Bangladesh as well as other countries. আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন সবাইকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান চিকিৎসকরা। বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। নারায়ণগঞ্জের ফতুল্লায় এসি বিস্ফোরণের ঘটনায় আহতদের উন্নততর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। স্বজনদের আর্জি যেন সুস্থ হয়ে ফিরে আসে তাদের সন্তান। আল্লাহ দিলে ভালোই দেখলাম, যদি আল্লাহ ওষুধ পানি ভালো দেয় আর একটু ট্রিটমেন্টটা ভালো করে, তাই আল্লাহর কাছে চাই যে আমার ছোট জামাইটা থাক, আমি একটা ভরসা চাই। ডাক্তাররা বলছে ইনশাল্লাহ ভালো আছে, দোয়া করেন। ওরা বলে ঠিক বাবা
আগুন পোড়া রুগী এই মুহূর্তে কথন প্রফেশন নাই। গেল কয়েকদিনে চিকিৎসা সেবায় একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও অনেকেই চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন সবার শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আরও সংকটাপন্ন। তাদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। পেশেন্টগুলি আমরা আইসিইউতে নেই, সাধারণত ক্রিটিক্যাল অবস্থা যে খারাপের দিকে যাচ্ছে, এই জন্য আমরা আইসিইউতে শিফট করে ফেলছি। আমরা আমাদের হাইয়েস্ট চেষ্টা করতেছি এগুলি যে কয়েকজনকে বাঁচানো যায় কিনা, আমরা আশা করতেছি হয়তো পারবো। পুড়ে যাওয়া ছাড়াও আরও কিছু সমস্যার কারণে সবাইকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তারা যেহেতু আইসিইউতে আছে সেই হিসাবে তো সবাই আইসিইউর পেশেন্টগুলি সবসময় ক্রিটিক্যাল থাকে, সেই হিসেবে পেশেন্টগুলো আসলে ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক অবস্থায় আছে এবং সবার ফেস বান থাকাতে তারা এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। অন্যদিকে এই বিস্ফোরণের ঘটনায় গ্যাস লাইনে 2টি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি। এদিকে ফায়ার সার্ভিসও একটি রিপোর্ট জমা দিয়েছে। রবিউল ইসলামের ক্যামেরায় বিপুল রায়ের রিপোর্ট জানাচ্ছেন ওয়াবনা জামান। নারায়ণগঞ্জের বিস্ফোরণ হওয়া মসজিদের চারপাশে গ্যাসের উৎস বের করতে দ্বিতীয় দিনের মতো খনন কাজ করে তিতাস গ্যাসের তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শনে এসে তিতাসের তদন্ত কমিটির প্রধান বলেন, গ্যাস লাইনে 2টি লিকেজ পাওয়া গেছে। কিভাবে এই ছিদ্র হলো তা খতিয়ে দেখা হচ্ছে। একটা জায়গাতে যেখানে মসজিদের বেস করা হয়েছে, সেই বেস আমাদের লাইন থেকে আরও 6 ইঞ্চি বা 7 ইঞ্চি রাস্তার দিকে চলে গেছে, সেখানে আমরা 2টা ছিদ্র পেয়েছি। আর মসজিদের পূর্ব দিকে যে মেন রাস্তা রয়েছে সেখানে পাইপ কোথায় আছে, সেখানে কোনো ছিদ্র আছে কিনা সেই কাজ চলতেছে। এদিকে পুলিশ সুপার জানান, এরই মধ্যে ফায়ার সার্ভিস একটি রিপোর্ট জমা দিয়েছে। এই ঘটনায় যারা সন্দেহভাজন তাদের নজরদারিতে রাখা হয়েছে। সবগুলি তদন্ত কমিটির কাজেই শেষের দিকে, সেই ক্ষেত্রে যাদেরকে আমরা খুব সন্দেহভাজন মনে করছি যে যাদের অবহেলার কারণে ঘটনা ঘটেছে, তাদেরকে আমরা বিশেষ নজরদারিতে রাখছি। হয়তো তদন্ত কমিটির রিপোর্ট পেলেই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং বিজ্ঞ আদালতে সুবুদ্ধ করব। অন্যদিকে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্তদের পরিবার 50,000 টাকা করে ক্ষতিপূরণ এবং কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। বয়স্ক ভাতা বা মাসিক এমন একটা অ্যামাউন্ট তাদেরকে দেওয়া উচিত, যার ফলে তাদের যাতে অভাবের মুখ তারা কমপক্ষে স্বামী হারিয়ে, ছেলে হারিয়ে যে একটা শোকের মধ্যে তারা পড়েছে, এই আর্থিক অনুদানের দ্বারা কমপক্ষে তারা যাতে আশ্বাস পায়। জেলা প্রশাসনের গণশুনানিতে মঙ্গলবার 25 জন তাদের বক্তব্য দিয়েছেন। রিপোর্ট জমা দেয়া হবে বৃহস্পতিবার। আমরা আশা করব ইনশাআল্লাহ এর মধ্যে আমরা রিপোর্টটা দিয়ে দিতে পারবো। রত্না জামান, 21 টেলিভিশন। কোভিড-19-এ দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 19 জন পুরুষ ও 17 জন নারী। এ নিয়ে মোট মৃত্যু 4,552 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 185তম দিনে দেশে 93টি ল্যাবে 14,973টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,892 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,29,251 জন। নতুন 3,236 জন সহ সুস্থ হয়েছে 2,27,809 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 16,59,697 জনের। এ মাসেই চীনের সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশে। আগামী 10 দিনের মধ্যে এই ভ্যাকসিন পৌঁছাবে। এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকছে আইসিডিডিআরবি টিকা প্রয়োগের মুখ্য গবেষক জানালেন, রাজধানীর 7টি কোভিড হাসপাতালে 4,200 চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী স্বেচ্ছায় এই ট্রায়ালে অংশ নিতে পারবে। সাফল্য আসলে ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার পাবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। বেশ আগে থেকে আলোচনায় ছিল চীনের টিকার পরীক্ষামূলক প্রয়োগের বিষয়টি। সরকারের অনুমতি পাওয়ার পর দ্রুতই কাজ শুরু হবে। আর পুরো কাজটি হবে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির তত্ত্বাবধানে। এ প্রক্রিয়ায় টিকাটি কতটা নিরাপদ ও কার্যকর তার বিশ্লেষণ ও পর্যালোচনা করা হবে। প্রথম 2 ধাপে প্রাণীদেহে ভ্যাকসিন প্রয়োগের ফলাফলের তথ্য উপাত্তের সফলতা মেলে। এ পর্যায়ে মানবদেহের পরীক্ষামূলক প্রয়োগে সফলতার বিষয়েও আশাবাদী বিজ্ঞানীরা। চুক্তি অনুযায়ী শুধু স্বাস্থ্যকর্মীরা ট্রায়ালে অংশ নিতে পারবে। বিজ্ঞানীরা বলছেন, গবেষণার ফল পেতে সময় লাগবে কম করে হলেও 6 থেকে 8 মাস। এই ভ্যাকসিনটি ইতিপূর্বে চায়নাতে প্রিক্লিনিক্যাল স্টাডি হয়েছে অ্যানিমেলের উপর, তারপরে তারা ফেজ 1 স্টাডি করেছে 144 জনের উপর, এবং এর পরবর্তীতে 600 জনের উপর ফেজ 2 স্টাডি সম্ভব হয়েছে।
এবং পরে দেখা গেছে ভ্যাকসিনটি নিরাপদ এবং এতে মানুষের দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। রেজাল্ট আসতে আসলে আমরা দেখি যে কি পরিমাণ কোভিড টেস্ট হচ্ছে, তারপরে যদি বেশি কোভিড টেস্ট পাওয়া যায় তখন আগে আমরা ডাটা অ্যানালিসিস আরম্ভ করে দিব। আমরা আশা করি যে ভ্যাকসিনটা নিরাপদ হবে এবং কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা মিললে ভ্যাকসিন প্রাপ্তিতে অগ্রাধিকার সহ প্রযুক্তি নিয়ে ভ্যাকসিন উৎপাদনে যেতে পারবে দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। সিনোভ্যাক পরিষ্কার বলে দিছে যে বাংলাদেশের একটি লোকাল কোম্পানিকে তারা এই প্রযুক্তি স্থানান্তর করবে যাতে তারা ভ্যাকসিনটা প্রোডাকশন করতে পারে এবং যাতে পরবর্তীতে সুলভ মূল্যে এটা অ্যাভেলেবল হয়। তারা বলছে 10 দিনের মধ্যে ভ্যাকসিনটা বাংলাদেশে চলে আসবে। সেফলি যদি বলেন আমরা আশা করছি যে এই মাসের মধ্যে স্টাডিটা শুরু করতে পারবো, কারণ আসার পরে আমাদের আর কিছুদিন সময় লাগবে রেডি হইতে। এর আগে সিনোভ্যাক বায়োটেকের টিকার ট্রায়াল হয়েছে ব্রাজিল, ইন্দোনেশিয়ায়, তুরস্ক, সৌদি আরব ও চিলিতে পরীক্ষার প্রস্তুতি চলছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে বাংলাদেশে অবস্থানকারী 700 বিদেশি নাগরিকের তালিকা তৈরি করে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া সব গোয়েন্দা সংস্থার তদন্ত কাজ সমন্বয় করতে একটি কমিটি গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির নিয়মিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নিছক চুরির কারণে দিনাজপুরের ঘোড়াঘাটে ইউনো ওয়াহিদা খানমকে নিজ বাসায় হামলার বিষয়টি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। এ নিয়ে স্থানীয় সাংসদকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, তাই ঘটনার পেছনে গডফাদারদের খুঁজে বের করতে হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমের সামনে বৈঠকের বিষয়টি অবহিত করেন কমিটির সভাপতি। বলেন, দেশের সব উপজেলা কমপ্লেক্সকে সিসিটিভির আওতায় এনে রাত 9টার পর বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে। আক্রমণের শিকার না হয় সেজন্য পুরো কমপ্লেক্সকে সিসি এর আওতায় আনা, যাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে প্রভাব খাটিয়ে তাকে ছাড় করে নেওয়ার জন্য যদি মাননীয় এমপি মহোদয় দায়ী থেকে থাকেন তিনিও আইনের ঊর্ধ্বে থাকবেন না। সিদ্ধান্ত হয়েছে সব গোয়েন্দা সংস্থার তদন্তের সমন্বয় করতে একটি কমিটি গঠনের। জানানো হয় মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টে 700 বিদেশি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। ক্যাম্পেইনে থাকবে তারা এবং তাদেরকে স্ব দেশে পাঠিয়ে দেওয়ার জন্য তারা যদি নিজের টিকিট কাটতে সামর্থ্য না হয় সরকারি পয়সায় টিকিট কেটে দিয়ে তাদেরকে স্ব দেশে প্রেরণ করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। ফেসবুক, ইউটিউব সহ অনলাইনে বিভিন্ন কন্টেন্টে রাষ্ট্রবিরোধী প্রচারণায় কারা বিজ্ঞাপন দিচ্ছে খুঁজতে বিটিআরসিকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ক্যাসিনো বিরোধী অভিযানের বছর পেরোলেও এখনও কয়েকটি মামলার চার্জশিট দিতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। র্যাবের দায়িত্বে থাকা 17টি মামলার মধ্যে 14টি চার্জশিট দেওয়া হয়েছে। বাকি 3টি মামলার তদন্ত শেষ পর্যায়ে শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। সাইদুল ইসলামের রিপোর্ট। সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসাবে গত বছরের সেপ্টেম্বরে ঢাকার ক্লাবপাড়ায় অভিযান চালায় র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফকিরাপুলের ইয়াং মেন্স ক্লাব, মতিঝিলের ওয়ান্ডার্স ক্লাব, গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রিয়া চক্রসহ বেশ কয়েকটি ক্লাবের ক্যাসিনো ব্যবসা সামনে চলে আসে। ক্লাবগুলো সিলগালা করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, জাল টাকা, জুয়ার সামগ্রী সহ নেশাজাতীয় দ্রব্য। গ্রেফতার হন যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, প্রভাবশালী ঠিকাদার জি.কে. শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়া এবং বিসিবির বিতর্কিত পরিচালক লোকমান হোসেন সহ বেশ কয়েকজন প্রভাবশালী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে 32টি মামলা করা হয়। এর মধ্যে 17টির তদন্ত করছে র্যাব। আসামিরা প্রভাবশালী হলেও তদন্তে কোনো প্রভাব পড়েনি বলে জানালেন র্যাবের এই কর্মকর্তা। আমরা কোনো ধরনের চাপ, কোনো ধরনের প্রভাব মুক্ত হয়ে আমরা মামলা তদন্ত করেছি
এবং তদন্তের ফলাফল অনুযায়ী আমরা চার্জশিট প্রদান করেছি। চার্জশিট দেওয়া হয়েছে 14টির, বাকিগুলোর চার্জশিট শীঘ্রই দেওয়া হবে। গুরুত্বপূর্ণ অংশ তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে র্যাব সেটি পরিচালিত করেছে। সকলকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাদেরকে সংশ্লিষ্ট থানায় আমরা হস্তান্তর করেছি এবং আমাদের 3টি মামলা বর্তমানে প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি আমরা যথাসময়ে মামলাটি তদন্ত কাজ শেষে আমরা জমা দিতে পারবো বলে আমরা প্রত্যাশা করি। ক্যাসিনো কাণ্ডে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও দুর্নীতি দমন কমিশন বেশ কয়েকটি মামলা করে, সেগুলোর বেশিরভাগই এখন অনুসন্ধানের পর্যায়ে। উল্লেখযোগ্য পরিমাণ টাকা বিদেশে ইতিমধ্যে পাচার করা হয়েছে। সিআইডি মানি লন্ডারিং এর মামলার বিষয়ে তদন্ত করে থাকে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ওয়েব সিরিজ থেকে অনৈতিক, নিন্দনীয় ও আইন বহির্ভূত অংশগুলো সরিয়ে ফেলতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওয়েব সিরিজের মনিটরিং এর জন্য কেন একটি নীতিমালা তৈরি করা হবে না রুলে, তাও জানতে চেয়েছেন আদালত। 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি আগের আদেশ অনুসারে 4 সপ্তাহের মধ্যে ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত ওয়েব সিরিজের সঙ্গে জড়িতদের বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করে অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, যে তারা যে কন্টেন্টগুলো অ্যাভেলেবেল আছে আপনার ইমোরাল কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোকে কেন অবৈধ তাদের যে নিষ্ক্রিয়তায় কন্টেন্টগুলো না মানে সরানোর জন্য নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে এটার একটা রেগুলেশন কেন তারা তৈরি করবে না, এই জাতীয় একটা রুল দিয়েছে। গাজীপুর ও আশপাশের এলাকা আধুনিক, পরিকল্পিত এবং আকর্ষণীয় করে গড়ে তুলতে গাজীপুরের উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়েছে। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। প্রকৌশল প্রতিষ্ঠানের সমন্বয় সাধন, গবেষণাবদ্ধ ফলাফল বাণিজ্যিকীকরণ এবং আমদানিকৃত প্রযুক্তি গ্রহণ সহ বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল সংসদে পাস করা হয়। বিলটি সংসদে উপস্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান। এছাড়া বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিলও পাস হয় সংসদে। সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সরকারি বাসভবন থেকে বিআরটিএ প্রকল্প পর্যবেক্ষণে ভিডিও কনফারেন্সে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পরিস্থিতি দেশে নেই বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল সাহেব দেশে এখন সরকার পরিবর্তন চেয়েছেন। আমি তাকে বলতে চাই, পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া অন্য কোনো সুযোগ বা পথ নেই। সেক্ষেত্রে আপনাদের আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়, অন্য কোনো পথ দিয়ে নয়। দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সব প্যারামিটারে উন্নতি হয়েছে। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন এবং তরল খাবার খাচ্ছেন। রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ওয়াহিদা মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। নিরাপত্তার কারণে ওয়াহিদাকে এইচটিইউ থেকে স্থানান্তর করা হচ্ছে না, তবে কেবিনে নেওয়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত হবে বলে জানান ডাক্তার জাহিদ। নকল প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে পুরান ঢাকার মৌলভীবাজারে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মালামাল। 5 জনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। র্যাব ও বিএসটিআই যৌথভাবে অভিযান চালায় তাকওয়া এন্টারপ্রাইজ নামে এই প্রতিষ্ঠানে। এই সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল শ্যাম্পু, রং ফর্সা করা ক্রিম পাউডার সহ নানা প্রসাধনী সামগ্রী। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক সাইফুজ্জামান সহ 5 জনকে আটক করা হয়েছে। এসব প্রসাধনী ব্যবহারে ক্যান্সার সহ নানা সমস্যা হয় বলেও জানান তিনি।
চায়না থেকে বোতল নিয়ে এসে আপনার এমনকি খালি কন্টেনার ক্যান নিয়ে এসে এখানে রিফিল করে সে বাজারে ছেড়ে দিচ্ছে। বিশেষ করে জনসন অ্যান্ড জনসন সহ ইউনিলিভারের বিভিন্ন প্রোডাক্ট, রং ফর্সাকারী ক্রিম, এই সমস্ত পণ্যগুলো সে নকল করতেছে। এবং বিশেষ করে এখানে রং ফর্সাকারী ক্রিম রয়েছে আপনার হচ্ছে হাইড্রোকুইনযুক্ত। এটা অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। মালিক সহ 5 জনকে 2 বছর করে কারাদণ্ড আদেশ করা হয়েছে। একই সাথে এখান থেকে প্রায় 3.5 কোটি টাকা মূল্যের নকল কসমেটিক জব্দ করা হয়েছে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 1966 সালের 8 সেপ্টেম্বর ইউনেস্কোর উদ্যোগে প্রথম পালিত হয় দিবসটি। করোনা সংকটে বাধাগ্রস্ত টেকসই উন্নয়নের অন্যতম অনুষঙ্গ স্বাক্ষর জ্ঞান কার্যক্রম। বিশেষজ্ঞরা মনে করছেন লক্ষ্য অর্জনের ফারাক পূরণে প্রয়োজন প্রকল্প ভিত্তিক পরিকল্পনা। মৌলিক সাক্ষরতা প্রকল্পের মধ্য দিয়ে পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি এ বিষয়ে সহায়ক হবে বলেও মত তাদের। এই পৌঁছে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1972 সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি পালনের উদ্যোগ নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিক্ষার গুরুত্ব বিবেচনায় 2014 সালে বিদ্যালয় বহির্ভূত শিশুদের শিক্ষার বিকল্প হিসেবে উপানুষ্ঠানিক শিক্ষা আইন প্রণয়ন করে সরকার। এর ধারাবাহিকতায় মৌলিক সাক্ষরতা কর্মসূচির আওতায় 64 জেলার 250 উপজেলায় 15 থেকে 45 বছর বয়সী প্রায় 1.5 কোটি নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান দেওয়া হচ্ছে। গেল 5 বছরের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের তাগিদে বেড়েছে সাক্ষরতার হার। করোনা সংকটকালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঝুঁকিতে আছে বলে মনে করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। 15 বছরের ঊর্ধ্ব বয়সী মানুষের জন্য যে সকল সাক্ষরতা কর্মসূচি ছিল সবগুলোই স্থবির হয়ে পড়েছে। ফলে নিরক্ষরতা দূরীকরণের যে লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়ন লক্ষ্যের একটি লক্ষ্যমাত্রা, সেটি অর্জন ও ঝুঁকির মুখে পড়বে অন্যান্য অনেক অর্জনের মতো। নিরক্ষরতা দূরীকরণে রাষ্ট্রীয় প্রকল্প ভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি। সাক্ষরতার সঙ্গে ইদানিং দক্ষতাও যুক্ত হয়েছে, সেটা ভালো কথা, কিন্তু তারপরেও প্রকল্প শেষ হয়ে গেলে এই নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিও থমকে যায়। সরকারের কাছে দাবি করি যে রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় পরিকল্পনায় কর্মসূচি ভিত্তিক, প্রকল্প ভিত্তিক নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি নয়, তাহলে হয়তো একদিন আমাদের দেশে 100% সাক্ষরতা অর্জন সম্ভব হবে। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি মৌলিক সাক্ষরতা কার্যক্রমের সহায়ক হবে বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় এসব শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য পিডিবি 4 এর আওতায় 8 থেকে 14 বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত 10 লক্ষ শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। দিবসটি পালনে বাংলাদেশের থিম কোভিড-19 সংকট, সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন, শেখানো কৌশল ও শিক্ষাবিদদের ভূমিকা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রকৃতিতে শরতের আগমন, তারপরও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নেই। অন্য বছরের তুলনায় একেবারেই ব্যতিক্রম। প্রতিমা শিল্পীদের হাতেও কাজ কম। দুর্গাপূজায় নতুন বায়না পেলে অভাবের দিন শেষ হবে। এখনো বায়না না পাওয়ায় হতাশ অনেক শিল্পী। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জাকে সাথে নিয়ে স্মৃতি মণ্ডলের রিপোর্ট। শরতের নীল আকাশের নিচে হালকা বাতাসে কাশফুল দুলুনি আর শিউলির শুভ্রতা জানান দেয় মা আসছেন। দুর্গতি নাশিনী দেবী দুর্গার আগমনী সুরে প্রকৃতিতে উৎসবের আমেজ। শরতের আভাস পেলেই মাকে বরণ করে নিতে শুরু হয় তোড়জোড়। প্রতিমা শিল্পীরা বলছেন, অন্যান্য বছর পুজোর 2 মাস আগেই প্রতিমা গড়ার বায়না হয়ে যায়, কিন্তু এবারের চিত্র ভিন্ন। 6 মাসে এখনো কাজ হয় নাই। আমাদের অন্য কোনো ব্যবসা নাই, এই প্রতিমা কাজ করে আমাদের পেট চালাতে। সারা বছরই কোনো না কোনো পুজোর আয়োজন চলে এই বাংলায়, আর প্রতিমা গড়েই জীবন চলে শিল্পীদের। কারণ আর কোনো কাজ জানেন না তারা, বংশ পরম্পরায় প্রতিমা গড়ছেন। করোনায় থমকে গেছে শিল্পীদের উপার্জনের পথ। এখন পর্যন্ত আমাদের বায়না পড়েনি, এবং কতটুকু পড়বে তাও আমরা জানি না। তো বিশেষ করে আমরা বায়নার অপেক্ষায় বসে আছি যে যদি বায়না পড়ে, দুর্গাপূজা হয়, তাহলে হয়তো আমাদের জীবিকা নির্বাহন করা একটু সহজ হবে কিছুটা। করোনার 6 মাস ধরেই কাজ বন্ধ, কারিগরদের বেতন দিতে পারছেন না, পরিবার পরিজন নিয়ে কাটছে অসহায় দিন। আমাদের অবস্থা খুব কঠিন। আমাদের মনে করেন খের কেনা, বাঁশ কেনা, এগুলো তো কিনবেরই পারতেছি না। কর্জ টর্জ করে কারো কাছে হাওড়া টাওয়াত করে নিয়ে করতেছে আর কি।
এইবার এখন তো কেউ টাকা দিচ্ছে না। আমরা যে এত বছর কাজ করছি এইভাবে কোনোদিন অর্ডার হয়নি এবং এই রকম সমস্যায় পড়ি নেই। আমাদের আগেরও কিছু কিছু প্রতিমা পূজা বন্ধ আছে। অন্য বছর এতদিন আমাদের অর্ডার শেষ হয়ে যেত আর কি, অর্ডার নিতাম না। দুর্গাপুজোয় প্রতিমা গড়ার বায়না পেলেই দুর্দিন কাটবে, ঘুচবে অভাব, আর মায়ের আগমনে ধরনী ফিরে পাবে প্রাণ, কাটবে মহামারীর কাল। এই প্রত্যাশায় দিন গুনছেন ভক্তরা। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। রপ্তানিতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের পর আগস্টেও বেড়েছে রপ্তানি আয়। রপ্তানির এমন ধারাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। একই সাথে প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সরকারকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। তবে বাণিজ্য মন্ত্রী জানালেন, রপ্তানি বাণিজ্য গতিশীল করতে ইতিমধ্যে সরকারে একটি বিশেষ কমিটি কাজ করছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনার প্রভাবে গেল মার্চ থেকে মে মাস পর্যন্ত রপ্তানি বাণিজ্য ছিল পতনমুখী, তবে জুন থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে। আর অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানিতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়, ছাড়িয়ে যায় লক্ষ্যমাত্রা। আগস্টেও রপ্তানিতে ইতিবাচক ধারা বজায় ছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, জুলাই আগস্ট 2 মাসে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল $681 কোটি মার্কিন ডলার, আর অর্জিত হয় $688 কোটি ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1% বেশি। আগের বছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে 2.17%। একক মাস হিসেবে আগস্টে পণ্য রপ্তানি $296 কোটি 71 লাখ ডলারের। গত বছরের আগস্টের তুলনায় রপ্তানি বেড়েছে 4.32%। রপ্তানির এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখার তাগিদ অর্থনীতিবিদদের। প্রয়োজনে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। পণ্যের যে উত্তরোত্তর অর্ডার বাড়াচ্ছে সেটিকে আমরা খুব ইতিবাচকভাবে দেখছি। বাণিজ্য মন্ত্রণালয়ের দিক থেকে উচিত হবে আমাদের মূল যে সমস্ত পণ্য আমদানিকারক দেশ রয়েছে, যে সমস্ত পণ্যভিত্তিক চাহিদা বেশি, সেই পণ্যগুলো যাতে আরও বাড়তি পরিমাণে অর্ডার তাদের দেশের উদ্যোক্তারা, বায়াররা যাতে বেশি বাংলাদেশে প্লেস করেন, তার জন্য তিনি চিঠি লিখতে পারেন। করোনার ঝুঁকি সামাল দিয়ে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার। এজন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী। ইন্ডিভিজুয়াল একটা মাসে এত পরিমাণ এক্সপোর্ট হয়নি। নতুন মার্কেটের জন্য ইনসেন্টিভ বাড়ানোর জন্য চিঠি লিখেছি। নট অনলি রেডিমেড গার্মেন্টস, এনিথিং টু এ নিউ মার্কেট, নতুন বাজারে যেন আরও 2% বাড়ানো হয়, সেটার দিকে লক্ষ্য রাখছি। আমরা একটা কমিটি করে দিয়েছি আমরা বাণিজ্য মন্ত্রণালয়, যারা প্রতি সপ্তাহে বসে এটা ফলো আপ করছে। চলতি অর্থবছর পণ্য ও সেবা মিলে 48 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 156টির, কমেছে 168টির, আর অপরিবর্তিত রয়েছে 33টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 19 পয়েন্ট বেড়ে উঠে আসে 4,978 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,190 কোটি 15 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া 274টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 135টির, কমেছে 105টির, আর বদলায়নি 34টির দর। আর সিএসসিতে মোট লেনদেন হয়েছে 36 কোটি 94 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ফিরে এসে জানাবো খেলার খবর। বাফুফে নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ছিল প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত দিন। প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন সহ 3 জন। 21টি পদের জন্য লড়বেন 49 জন প্রার্থী। নির্বাচন অনুষ্ঠিত হবে 3 অক্টোবর। বিস্তারিত আবু হুরায়রা তাইমের রিপোর্টে। আভাস ছিল একতরফা নির্বাচন হবে। এমন পরিস্থিতিতে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 3 বারের টানা সভাপতি কাজী সালাউদ্দিন। তার বিপক্ষে লড়বেন সাবেক তারকা খেলোয়াড় বাদল রায় ও শফিকুল ইসলাম মানি। ফুটবলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আবারও প্রার্থী হয়েছেন বলে জানান কাজী সালাউদ্দিন। আমি কাজী সালাউদ্দিন
অ্যাজ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আমার সাথে সালাম মুর্শিদি ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আজকে আমরা সাবমিট করে দিয়েছি, আমাদেরকে রিসিভ দিয়ে দিয়েছে। বর্তমান কমিটিকে ব্যর্থ উল্লেখ করে ফুটবলের উন্নয়নে অবদান রাখতে চান বলে জানান শফিকুল ইসলাম মানিক। চেয়ারে না বসলে আসলে কাজ করা যায় না। বাংলাদেশ যতই আমি বাইরে থেকে কথা বলি না কেন, অনেক কথা বলেছি, বাট ওই কথাগুলো তো কাজে আসবে না। এই নির্বাচন উপলক্ষে প্যানেল হয়েছে একটি, কাজী সালাউদ্দিনের নেতৃত্বে, বাকিরা স্বতন্ত্র প্রার্থী। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি পদে সালাম মুর্শিদি, বিপক্ষে লড়বেন সাবেক তারকা খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম। সহসভাপতি 4 পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন 8 জন। কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, আমিরুল ইসলাম বাবু ও আতাউর রহমান লড়বেন সম্মিলিত পরিষদ থেকে। আর তাবিথ আউয়াল, মহিউদ্দিন মহি, শেখ মোহাম্মদ মারুফ হাসান ও আব্দুল্লাল ফুয়াদ রেদওয়ান লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। বাকি 15টি সদস্য পদের জন্য লড়বেন 36 প্রার্থী। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত, বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতার আশ্বাস। মসজিদ বিস্ফোরণে আহতদের আইসিইউতে স্থানান্তর, তিতাসের গ্যাস লাইনে লিকেজ। করোনায় আরও 36 জনের মৃত্যু, চীনের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ এই মাসেই। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী 700 বিদেশি নাগরিকের তালিকা করছে সরকার, গোয়েন্দা তথ্য সমন্বয় কমিটি। ক্যাসিনো বিরোধী অভিযানের বছর পেরোলো, চার্জশিট হয়নি কয়েকটি মামলার, তদন্ত শেষ পর্যায়ে বলছে র্যাব। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।